দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। বিরতির আগে আমরা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ভিএটি নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি নিয়ে, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কারা পড়তে আসছে, কোন ধরনের শিক্ষার্থীদের টার্গেট করে আসলে এই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে। আমরা একটু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন ব্যারিস্টার ফারজানা হোসাইন, আপনি কি বলবেন যে আমরা লক্ষ্য করেছি যে আমি কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করেছি এই অনুষ্ঠানটি করবার আগে। আমি কোনো একটি একটি বা দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট করে লেখা আছে টিউশন ফি কত, এবং বাকি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে টিউশন ফি কত লেখা নেই। কিন্তু আমরা এখানের ইংল্যান্ডের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরিষ্কার করে লেখা আছে কোন শিক্ষাবর্ষে টিউশন ফি কত নেওয়া হবে। তাহলে কি একটি ভাষা ধারণা, একটি অস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে তাদের টিউশন ফি কত নেওয়া হবে? আসলে কিভাবে আপনারা এটি নির্ধারণ করেন? আচ্ছা, প্রথমেই একটু ছোট করে বলে নেব আমি যে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কেন আমাদের প্রয়োজন হয়। কারণ আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে দেশে, সেখানে আমরা মোটামুটি 37% স্টুডেন্ট যারা এইচএসসি কমপ্লিট করে তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। তাহলে রেস্ট অফ দ্য স্টুডেন্টস যারা 63% অ্যারাউন্ড, এরা কোথায় যাবে? এদের পড়াশোনার জন্যই কিন্তু আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ক্রিয়েট করা হয়। এই যে সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যক্তি আছে বা অনেক রকমের মুনাফা লোভী মানুষ আছে যারা আসলে এরকম ব্যাঙের ছাতার মতো অনেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তৈরি করেছে, যেখানে হয়তো শিক্ষার মানটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা হয় না। এমন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যাদের বিরুদ্ধে আসলে এরকম কমপ্লেইন আছে, যে কমপ্লেইন আছে যে শুধুমাত্র 1.5 লাখ বা 2 লাখ টাকাতেও কিন্তু একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আপনাকে কোনো এক্সাম দিতে হচ্ছে না বা কিছু না। আচ্ছা, সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে একটা সাবজেক্টে আমাদের যতগুলো 85টার মতো যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে বা কোর্সে দেখা যাচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি 8 লাখ মতো টাকা নিচ্ছে, আবার সেই একই কোর্স একটা প্রাইভেট ইউনিভার্সিটি করেছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকায়, অর্থাৎ প্রায় 6 লক্ষ টাকার একটা ডিফারেন্স কিন্তু থেকে যাচ্ছে। ইউজিসি এখানে কি ভূমিকা রাখছে? ইউজিসি আসলে এখানটাতে যে কোন ইউনিভার্সিটি কীরকম একটা টিউশন ফি রাখবে সেরকম কোনো ধারণাই দিচ্ছে না। তাহলে কারা নির্ধারণ করছে? যারা মালিকানায় থাকছে তারাই নির্ধারণ করছে যে এই ইউনিভার্সিটিতে আমরা কেমন কি টিউশন ফি রাখবো। কিভাবে নির্ধারিত হচ্ছে? মূলত বলছে যে ক্যাম্পাসটা কোথায় হচ্ছে, বা সাধারণত দেখা যাচ্ছে যে মানে ইউজিসি এখানে নিয়ন্ত্রণ করছে না, তেমন কোনো নিয়ন্ত্রণ তাদের উপরে নেই, এখানে ইচ্ছে মাফিকই টিউশন ফি নির্ধারিত হচ্ছে। ধন্যবাদ, আমি পেয়েছি আপনার প্রশ্নের উত্তর। আমি শামীম রেজা চৌধুরী আপনার কাছে জানতে চাইবো, তাহলে কি কালকে নতুন কোনো একজন বিনিয়োগকারী যদি নতুন একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে যদি বলে যে আমার এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি 10 লক্ষ টাকা, একটা জিনিস হলো কি যে এখানে ইউজিসির কেউ উপস্থিত নাই, সুতরাং পুরো কার্যক্রম তাদের আমাদের পক্ষে জানা সম্ভব না। আমি যতটুকু জানি ইউজিসির এখন একটা মনিটরিং অংশ আছে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো স্পেসিফিকলি দেখে। একটা জিনিস খুব দ্রুত বলে রাখতে হবে যে ইউজিসিটা তৈরি হয়েছিল, ডক্টর মালিকরা মনে করতে পারবেন, বিটুইন গভর্নমেন্ট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে বাজেট বা এই বিষয়গুলো নেগোসিয়েট করে বন্টন করা। আর সেই জায়গা থেকে আজকে তাকে যে কাজ করতে হচ্ছে সেটা রীতিমতো ম্যামথ টাস্ক, সেটা কল্পনার বাইরে। আসলে ইউজিসির কমিশনের যে জনবল লোকবল সেটার পক্ষে আসলে খুবই কঠিন 100-র উপরে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে মনিটর করা বা পদ্ধতিতে আনা। এবং আমি ঠিক জানি না যে ওই উইং বা যারা কমিশনের মেম্বার দায়িত্বপ্রাপ্ত তারা টিউশনটা দেখতে পারেন কিনা, কিন্তু মূল যে প্রসঙ্গটা আপনি তুলছেন বা উনি যেটা আলোচনা করছেন, আমার মনে হয় এই মুহূর্তে আমাদের কোনো মেকানিজম নাই বাংলাদেশে, এবং এই মেকানিজম করাটা খুব কঠিন কাজ। কারণ এটা করতে গেলে প্রথমে আসবে আপনাকে এগুলো ক্যাটাগরি করতে হবে। হয়তো এ বি সি কথার কথা আমি বলছি যে কোন ক্যাটাগরিতে আপনি তাকে ফেলছেন এই বিশ্ববিদ্যালয়টা। ক্যাটাগরি যখনই আপনি করতে যাবেন তখনই প্রসঙ্গ উঠবে তার রিসোর্সেসের, তার ছাত্র শিক্ষক অনুপাতের প্রসঙ্গ, শিক্ষকের মান, কোন ক্রাইটেরিয়াতে আপনি ছাত্র তাকে ভর্তি করছেন, তার অবকাঠামোগত বিষয়গুলো কি। এই পুরো কাজটা এখন ইউজিসির যে বিদ্যমান কাঠামো, তার যে লোকবল এবং তার যে সম্পদ, ইউজিসিটাই কি রাইট বডি এই বিষয়গুলি মনিটর করবার জন্য? এটা আমি মন্তব্য করব না যে এটা রাইট বডিতে টার্ন করানো সম্ভব যদি তার সেই লোকবল দেন এবং সেই কাঠামো তৈরি করে। তবে একটা প্রস্তাবের কথা আমি শুনেছি যেটা ইউজিসির পক্ষ থেকে সম্ভবত এর আগের যিনি ইউজিসি চেয়ারম্যান ছিলেন প্রফেসর আজাদ চৌধুরীর সময়, যে হায়ার এডুকেশন কমিশন একটা আলাদা, কিংবা এখান থেকে হায়ার এডুকেশনের জন্য একটা মিনিস্ট্রিরও একটা পার্ট করে ফেলা যায় কিনা। কারণ মন্ত্রণালয় আপনি জানেন যে প্রাথমিক ব্যয়গুলো এখন আলাদা একটা সেকশন, আর উচ্চশিক্ষা যে এইভাবে ব্যাপকতা লাভ করবে গত 20 বছর 25 বছরে এ ধারণাটা আমরা করিনি। অতএব সেই ক্ষেত্রে যদি আলাদা উচ্চশিক্ষা কমিশন থাকে, কিংবা মন্ত্রণালয়ের যদি যেটা মালয়েশিয়াতে আছে বা অন্যান্য দেশে আছে, যে ওই অংশটা ওই কমিশন বা মন্ত্রণালয়ের অংশটা শুধু উচ্চশিক্ষা দেখে, তাহলে বোধহয় তখন সম্ভব হবে যে এই বিশ্ববিদ্যালয়ে যেগুলো আপনি কথা বলেন মান অনুযায়ী
টিউশন, কিন্তু একই সঙ্গে বলে রাখি তখন পাবলিকও কিন্তু এর বাইরে যেতে পারবে না, ধন্যবাদ। পাবলিককেও তখন এই মানের আওতায় আসতে হবে। প্রফেসর মালিক সাহেব, আপনার কাছে জানতে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, তো আমরা দেখেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রছাত্রী ভর্তির যে মানে একটি ধারণ ক্ষমতা রয়েছে, তার বাইরে অনেক শিক্ষার্থী আমরা মেধাবী পাচ্ছি। আমি যদি একটি তথ্য দিই যে গত এবছর চলতি বছর উচ্চ মাধ্যমিকে পাশ করেছে 7,38,872 জন শিক্ষার্থী, এর মধ্যে জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 42,894 জন। কিন্তু এই যে বাড়তি যে 40,000 হচ্ছে আমাদের ক্যাপাসিটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, তাহলে এই বাকি 7 লক্ষ শিক্ষার্থী আসলে যাবেটা কোথায়? আসলে এটা তো বিরাট প্রশ্ন। আমি আপনাকে বলি সামান্য একটা, আমি তো ম্যাট্রিক পাস করেছি, এখন যে এসএসসি পাকিস্তান আমলে, সারা ইস্ট পাকিস্তানে তখন আমরা পরীক্ষা দিয়েছিলাম 92,000 ছাত্র এবং ছাত্রী মিলে, সারা ইস্ট পাকিস্তান। আর এখন আপনি দেখেন কত লক্ষ লক্ষ, তাই না? তো যে পরিমাণে ছাত্র বাড়ছে, এটার একটা কারণ হলো যে আমাদের এখান থেকে শুরুর থেকেই প্রতিটা সরকার এবং অভিভাবকরা গ্রামের মানুষ অনেক সময় গরিব, শহরেও অনেক গরিব মানুষ আছে, কিন্তু তারা হচ্ছে সর্বস্ব দিয়ে তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো। কাজে এই যে আর্টসটা, এই যে তাদের চাহিদা, এই চাহিদার জন্য প্রচণ্ড এক্সপান্ড করেছে এবং গ্রামে গ্রামে স্কুল কলেজ এটা সেটা বহু হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু যে জিনিসটা হয় নাই আমার মতে, সেটা হলো আমাদের ধরেন হয়তো আজকে এক ইউনিভার্সিটিতে 100 জায়গায় যদি 1000 স্টুডেন্ট হয়, শিক্ষক ওইরকম মানসম্পন্ন শিক্ষক শেখানো দরকার। কিন্তু আমরা এটা আমার মনে হয় যে আমরা গুণসম্পন্ন মানসম্পন্ন শিক্ষক শ্রেণী আমরা তৈরি করতে পারি নাই। এটা আমি জানি না, মানে ওদের ইউ একদি, কিন্তু এটা আমার ধারণা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সব কি জায়গায় আসলে সেই রিসোর্স রয়েছে কিনা? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা গিয়েছে তারা তো আমার মতো পাবলিক ইউনিভার্সিটি থেকে গিয়েছে, তাই না? প্রাইভেট ইউনিভার্সিটি তো অনেক খণ্ডকালীন শিক্ষক আছে যারা পড়ায়, আমি তাদেরকে চিনি, তারা ঢাকা ইউনিভার্সিটির টিচার, জাহাঙ্গীরনগরের টিচার, তারা ওখানে যেয়ে পড়ান। হ্যাঁ, তো এখন কিন্তু যে মূল জিনিসটা যেটা, সেটা হলো এখনও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাণ শিক্ষার ক্ষেত্রে, বুয়েট ইঞ্জিনিয়ারিং সেক্টর, ঢাকা মেডিকেল কলেজ, সেটা এদেরকে কিন্তু সাবক্লাস এখনো নটস আউট করতে পারে নাই। একটা টেলিফোন কল নিতে চাই, আপনাকে একটু থামাতে চাই, আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই। দর্শক, আপনার পরিচয় দিয়ে খুব সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি দেখতেছিলাম একটু। আর আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি, জাস্ট সবাই তো অভিজ্ঞ, আমি ওনাদের কাছে কিছু জিজ্ঞেস করবো। আমাদের ব্যারিস্টার হাফিজুর ভাই উনি কি বলতেছিলেন যে হচ্ছে যে যদি কোনো ইউনিভার্সিটি লাভজনক হওয়ার জন্য কি আসে, প্রতিষ্ঠিত হয়, তখন তারা হয়তো বিএটি কি করতে পারে, বিএটি আর করতে পারে, চার্জ করতে পারে। বাট সেই ক্ষেত্রে আমি চিন্তা করতেছিলাম, ওইটা তো কর্পোরেশন ট্যাক্স হবে না, ওইটা আয়কর হবে, ওইটা তো মূল্য সংযোজন কর হবে না। ওইটা তো মূল্য সংযোজন কর আমরা তো যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার কাস্টমার পে করবে, সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা পে করবে। বাট সাধারণত ওইটা আপনি যেটা বলতেছিলেন ওটা তো কর্পোরেশন ট্যাক্স, অথবা ইনকাম ট্যাক্স। ধন্যবাদ। হ্যাঁ, এটা ঠিকই ধরছে, কিন্তু আসলে অত ডিটেইলে আলোচনা করে নিত। আমি শামীম রেজার রেফারেন্সে টাই নেই, কিন্তু কথাটা আক্ষরিকভাবে ধরলে চলবে না। যদি ইউনিভার্সিটি ইনকামের উপরে ভিএটিটা আরোপ করা হয়, তো এই সম্মানিত দর্শকের কথা কিন্তু সে কারেক্টলি বলছে যে ইনকামের উপরে যদি ভিএটি হবে, যে ইউনিভার্সিটির ইনকাম এই বছরে কত হলো তার উপরে একটা ভিএটি গভর্নমেন্টকে দিতে হবে, বাট নট অন দ্য টিউশন ফিস। এইটা আর এই ওভারঅল যে সিচুয়েশনটাকে আমরা রিজলভ করার জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একটা অ্যাক্রিডিটেশন কাউন্সিল করা দরকার। কারণ ইউজিসির কিন্তু ওই রিসোর্সেস নাই, তাদের সক্ষমতা লিমিটেড আমার কাছে মনে হয়। কারণ এতগুলো কলেবরে ইউনিভার্সিটিকে আপনার কমপ্লায়েন্সের আওতা আনতে গেলে উই নিড এ পাওয়ারফুল অর্গানাইজেশনস। তো যদি একটা অ্যাক্রিডিটেশন কাউন্সিল করা হয় এবং ওয়েল ইকুইপড করা হয়, তাদেরকে ফান্ডিং, ট্রেনিং, অনেক কিছু ব্যাপার এখানে আছে, তাহলে হয়তো আমাদের আরো 5 থেকে 10 বছর লাগবে একটা নরমাল স্ট্যান্ডার্ড। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রশ্নটি ছিল আসলে
যে পরিমাণের উচ্চ শিক্ষার্থী বের হচ্ছে সেই পরিমাণের আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থান সংকুলন হচ্ছে না কতগুলো এই কারণেই উচ্চ শিক্ষার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হচ্ছে। এবং তো সেই ক্ষেত্রে অনেকেই এই সুযোগটিকে ব্যবহার করে তারা বাণিজ্যিকভাবে শিক্ষার্থীদেরকে ব্যবহার করছেন। একটা জিনিস এর থেকে উত্তরণের পথ কি? একটা জিনিস আপনি খেয়াল করেন যে যখন প্রথম নর্থ সাউথ ইউনিভার্সিটি হয় বা এই জাতীয় দু একটা ইউনিভার্সিটি হয়, তখন এটা ছিল যে আরবান মিডল ক্লাস বা যাদের প্যারেন্টসরা একটু রিলেটিভলি ওয়েলদি তাদের ছেলে মেয়েরা এখানে পড়বে। এবং অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, হ্যাঁ, সেখানে গরিব মানুষের সন্তানদের তাদের জায়গা ছিল না। কিন্তু এরপরে যেটা হলো, যেহেতু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে জায়গার সংকুলন হয় না, সিট পায় না, এবং ভালো রেজাল্ট করেছে সেই সব ছেলেমেয়েরা বাধ্য হয়ে তারা ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যায়। এখন পর্যন্ত যারা ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে চান্স পায় তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যায় না। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের পাবলিক সেক্টরে আরও এক্সপানশন হওয়া উচিত ছিল। কিন্তু আমি যেহেতু টিচার হিসেবে আমি যেটা দেখেছি সেটা হলো আমাদের গুণগত শিক্ষক শ্রেণীর অভাব আছে। আরও শিক্ষক যদি হতো, আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে ওই যেটা বললেন তাহলে টিউটোরিয়াল থাকতো না, উই কুড এনরিচ ইট, তাই না? সেটাকে আরও আমরা উন্নত করতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা টেলিফোন কল নিতে চাই। কি আছেন দর্শক? আপনার পরিচয় দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন করুন। দর্শক, আপনি লাইভ টেলিভিশনে কথা। হ্যালো হ্যালো, কে আছেন টেলিফোনে? ধন্যবাদ। আমরা আবারও সংযোগ স্থাপন করতে পারলে ফিরে আসবো। চৌধুরী হাফিজ, ব্যারিস্টার চৌধুরী হাফিজ, আপনার কাছে কি মনে হয় যে আমি যে ডাটাটা দিয়েছিলাম আরও একটু সুনির্দিষ্টভাবে জানতে চাইছি আপনার কাছে একই প্রশ্ন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে 40,000-এর মতো, কিন্তু আমরা জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দেখছি আমরা 42,000-43,000-এর মতো। তাহলে যেই ছাত্র বা শিক্ষার্থী জিপিএ 5 পেল না, তাহলে কি সে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না? না, অবশ্যই পারবে, এবং সেই সুযোগটাও বাংলাদেশে বর্তমানে আছে, কারণ 85টা প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্নটা হলো যে এই যে মানে প্রোগ্রেশনটা ধরেন আকারে নিচু স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত আমাদের যে শিক্ষার মান, অলরেডি মালিক সাহেব যে কথাটা বললেন যে এই মানের নিয়ন্ত্রণটা বা মানের পরবটা কিন্তু আমাদের নেই আমার কাছে মনে হয়, যেটা ইউজিসি করতে পারে বা একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল করতে পারে। আপনি অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কথা বলেছেন। এই অ্যাক্রেডিটেশন কাউন্সিল যদি করা হয়, এখানে কি হয় আপনি দেখেন, 10 বছরের ভিতরে ব্রিটেনে কিন্তু ব্যাঙের ছাতার মতো কিছু কলেজ, যেটার নাম ভিসা কলেজ হিসেবে পরিচিত ছিল, দেখেন তারা কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করছে। এখন ইভেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিও ওই আপনার ক্রাইটেরিয়ার ভিতরে নিয়ে আসছে, তারা টপ লেভেলের সব কিছু এখন একটা সিস্টেমে আসছে যে তারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে কিনা। যদি না করে তাহলে ফরেন স্টুডেন্ট এখানে আসতে পারবে না। তো এখন বাংলাদেশেও যদি ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি যে 85টা ইউনিভার্সিটি অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, চাইলে তো আপনি বন্ধ করে দিতে পারবেন না। তবে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডভাইজার বাংলাদেশে, নাম বলতেছি না লিগ্যাল রিজনে, ভিতরের চিত্র অনেক ধরনের খারাপ। কীরকম? একটা ইউনিভার্সিটিকে আপনার 5টা ক্যাম্পাস করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, তারা 25টা ক্যাম্পাস বাংলাদেশে ওপেন করছে, এবং এই 25টা ক্যাম্পাস করে ইভেন কি সার্টিফিকেট। তাহলে এটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমি চিত্রটা আরেকটু বলি 1 মিনিটে, তাহলে আপনি বুঝতে পারবেন যে 25টা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে সার্টিফিকেট বিক্রির আপনার অভিযোগও আসছে। এবং যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তিনি মালয়েশিয়াতে থাকেন, বাংলাদেশে থাকেন, এবং ওইখানে অনেক ধরনের অনিয়মের ভিতর দিয়ে ইউনিভার্সিটি যাচ্ছিল। এবং এখানে একটা অভিযোগ আসছে, তাদের ভিতরের যারা পার্টনার বা ডিরেক্টর তারা বলছে যে more than 200 crore টাকা অলরেডি বিন ট্রান্সফার ফ্রম দিস কান্ট্রি টু আদার কান্ট্রি। সো এখানে অনেক ধরনের আমি একটু জানতে চাই, আপনি যেহেতু এটির পরিচালনা পর্ষদ বা অ্যাডভাইজার হিসেবে রয়েছেন, আপনাদের পরামর্শ তাহলে কি এই জায়গাটি? এখন এখানে আমাদের পরামর্শ না, আমি যেহেতু ইউনিভার্সিটির অ্যাডভাইজার, সো আমি ইউনিভার্সিটির ইন্টারেস্টটাকে এখানে দেখব। আমি আমার পক্ষ থেকে, ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি যে গভর্নমেন্টের অ্যান্টি করাপশন কমিশন, ইউজিসি বা অ্যাক্রেডিটেশন কাউন্সিল বলেন বা শিক্ষা মন্ত্রণালয়, তাদের যথেষ্ট রোল আছে। তারা সেই রোলটা যদি সুচারুরূপে পালন না করে তাহলে তো চোর চুরি করবেই। ধন্যবাদ। আরেকটা টেলিফোন কল নিতে চাই। দর্শক নিশ্চয়ই লাইনে এসেছেন। দর্শক কে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি ফুয়াদ বলছি লন্ডন থেকে। জি নিশ্চয়ই ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আসলে সবাই মিলে একটা জিনিস আসলে রং নিচ্ছে, যে ভিএটি আর ট্যাক্সের যে ব্যাপারটা, ভিএটিটা আসলে হয় ভ্যালু এডেড ট্যাক্স, যেটা নরমালি প্রোডাক্টের উপর হয়, আর ট্যাক্সটা যেটা হয়, যেটা যদি কোনো কোম্পানি সেখান থেকে মুনাফা অর্জন করে তখন সরকার এখানের উপর ট্যাক্স আরোপ করে। কিন্তু আমার মনে হয়
এই এই সরকারের মানুষ আর দেশের সব মানুষ এই জিনিস কনসেপ্টটাই রং নিচ্ছে যে আসলে ভিএটিটা কি আর ট্যাক্সটা কি। তো আমার যদি এখানে প্যানেলের মানুষ সবাই এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার করে যে আসলে ভিএটিটা কাদের দেওয়া লাগে এবং ট্যাক্সটা আসলে কি। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি পরিষ্কার। আমি প্রফেসর শামীম রেজা চৌধুরী, খুব সংক্ষেপে বলে, আমি ভিএটি বা ট্যাক্স বা এই বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু কথাটা আমরা আক্ষরিকভাবে নিচ্ছি কেন? কথাটা যাই হোক, এটা ট্যাক্স হোক ভিএটি হোক যাই হোক, মূল কথাটা হলো সরকারের কাছে মনে হয়েছিল যে এখান থেকে লাভজনক একটা কাজ হয় এবং যারা দিচ্ছে তারা যথেষ্ট উদ্বৃত্ত একটা বিষয় আছে, তার একটা অংশ তোমাকে রাষ্ট্রকে দিতে হবে, সেটা যে নামে আমরা তাকে ডাকি। এবং আমার মানে প্যানেলে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি, যদি এটার অপারেশনাল পদ্ধতিটা এরকম হয় যে এটা অন্য একটা শিল্প খাতের মতো লাভজনক একটা খাত, তাহলে এই সরকার বা আরেক সরকার কেন বা বাংলাদেশ কেন, যে কোনো রাষ্ট্র বা সরকারই সেখান থেকে তার অংশ সে চাইবে, এটাই স্বাভাবিক। ফারজানা হোসেন, আপনি যুক্ত করতে চাচ্ছিলেন? জি অবশ্যই। আচ্ছা, ভ্যাট যেটা বলে, ভ্যাটের মূল জিনিসটা হচ্ছে মূল্য সংযোজন কর। তাহলে এটা কিসের ওপরে দেওয়া হয়? সাধারণত পণ্যের ওপরে যে এক্সট্রা যে মূল্যটাকে সংযোজন করা হয় সেটাই বলা হচ্ছে। আচ্ছা, এবং এই মূল্য সংযোজন কর সেটা কে দেবে? আমরা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনতে গেলে যে মিষ্টির যে ময়রা যে বানাচ্ছে সে কিন্তু দেবে না, দেবে কে? যে মিষ্টি কিনছে। তাহলে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ভিএটি যোগ করি তাহলে কিন্তু আলটিমেট এন্ড কনজিউমার কে? সে হচ্ছে শিক্ষার্থী, তাহলে কিন্তু তাকেই দিতে হয়, যেটা একেবারেই অনৈতিক এবং আমি বলবো যে ইলিগাল, এটা অবৈধ, কারণ শিক্ষাকে আমরা পণ্য হিসেবে দেখতে পারি না। আচ্ছা, সেক্ষেত্রে কোনোভাবেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে কোনোভাবেই হোক সেটাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তাকে ট্যাক্স দিতে হতে পারে, কিন্তু ভ্যাট দিতে হলে অবশ্যই শিক্ষার্থীকে দিতে হবে, যেটা তখন শিক্ষাকে পণ্য করে ফেলতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। ধন্যবাদ। আমি শামীম রেজা চৌধুরী, শামীম রেজা, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে স্থান সংকুলন হচ্ছে না, কিন্তু আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক পুরনো কলেজ রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে জেলা শহরগুলোতে। সেই পুরনো কলেজগুলোকেও সেই রকম মানসম্মত করা যায়নি কেন? আমাদের ভুলটাই শুরুতে এই জায়গাটাই হয়েছে। আমার মনে হয় আমরা যারা আছি এবং আজকে যারা দর্শক শুনছেন এই অনুষ্ঠানের, তারা প্রত্যেকে নিশ্চয়ই এক ধরনের নস্টালজিক একটা অবস্থার মধ্যে আছেন যে তার জেলা শহরে বা তার বিভাগীয় শহরে কি অসাধারণ কলেজগুলো ছিল। এবং আপনি যদি সেই কলেজগুলোর চিত্র আজকে মনে করেন, তার একাডেমিক ভবন, তার ছাত্রাবাস, তার জায়গা, কলেজ রয়েছে, সেটা আমার মনে হয় যে এই দেশে লন্ডন বিশ্ববিদ্যালয়, আমরা উনিও লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমিও লন্ডন বিশ্ববিদ্যালয়ের একসময়কার শিক্ষার্থী, আমরা ছোট ছোট বাক্সের মতো ভবনে কিন্তু এখানে ক্লাস করেছে, ক্যাম্পাসও ছিল না অনেকের। আমরা যদি আমাদের ওইগুলো চিন্তা করি, অসাধারণ ছিল। আমরা শুরুতেই ওই কলেজগুলোকে ইকুইপ করিনি, ওইগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করিনি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যটা মহৎ ছিল। আমরা মনে করেছিলাম যে এগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, এটা খুব কঠিন হতো তাদের জন্য পরিচালনা করা, এটাকে একটা অ্যাপেক্স বডির অধীনে দিয়ে এটা চালানো। উদ্দেশ্যটা যে অর্থে ছিল সেটা মহৎ, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমরা যে মানে আপনি যেটা বললেন চিন্তা করেছিলাম সেই মানে এটা যায়নি। এখানে একটি সরকার, আমি একটু যুক্ত করতে চাই সম্পূরক প্রশ্ন, সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে নতুন যে প্রকল্পগুলো করছে, তো যেই মৃতপ্রায় কলেজগুলোর সাথে যারা কলেজে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে কি সেই কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়? এই উত্তর একটা তো আমরা বলেছি যে শুরুতে আমাদের একটা ভুল হয়েছিল, এটা পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছে দেখেন সেটা অন্য দিকে যাবে। আপনি তো রাজধানীর বিকেন্দ্রীকরণ করেননি। আপনার এই যে শিক্ষার্থীর আলোচনা আমরা গত 1 ঘন্টা ধরে করছি, তারা ঢাকায় কেন আসতে চাইছে? সেখানে চট্টগ্রামে পড়তে পারছে না, সেখানে রাজশাহীতে না, সেখানে খুলনা নতুন বিভাগ ময়মনসিংহে না কেন, বরিশালে সিলেটে না কেন? কারণ হলো এই যে ভৌত অবকাঠামোটা আপনি ঢাকায় করেছেন। ঢাকায় করার কারণে দেখেন তানভীর কি হচ্ছে, যিনি বিনিয়োগ করছেন, ধরে নি তিনি বিনিয়োগকারী বা মালিক, তার অবকাঠামোর ব্যয়টা ভাবুন, ওই ভবনের ব্যয়, তার বিদ্যুতের ব্যয়, তার সমস্ত কিছুর ব্যয় মেরে এমনি যেটা 100 টাকা হতো সেটা 200 থেকে 300 টাকা হয়ে যাচ্ছে। আপনি কিন্তু শুরুতেও সেই কাজ করেন। আলটিমেটলি অধিকাংশ শিক্ষার্থী আসছে বাইরে থেকে, তার মানে আপনি বাইরে থেকে। এবং যে কথাটা উনি বারবার বলার চেষ্টা করছেন যে এখন আর সেই 92-93 সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এটা না, এটা অসংখ্য মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র পরিবার থেকে শিক্ষার্থী আসছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেল হোক, বুয়েট হোক বা মানে প্রকৌশল হোক কিংবা জেনারেল ইউনিভার্সিটি জায়গা হচ্ছে না তাদের, অতএব তারা পড়ছে, তারা কেন উদ্বৃত্ত টাকা দেবেন? এইটাই তো মূল কনসার্নটা। আপনি তো বিকেন্দ্রীকরণই করেননি, আপনি কেন ঢাকাতে তাদেরকে রাখলেন না, ঢাকার বাইরে কেন নিলেন না? এখন আপনি যেটা বললেন যে এখন একটা বোধহয় হাই টাইম যে এটা পুনর্বিবেচনা করা, যে যাদের ক্যাম্পাস নাই তাদের ক্যাম্পাস করতে বাধ্য করা এবং ঢাকা থেকে এগুলোকে সরানো। বহুত অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো আবারও এই আলোচনায় যোগ দেবো। আরেকটা বিরতির সময় হলো দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, আমাদের ছেড়ে যাবেন না।